সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনা অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। জার্মানিতে প্রায় 20,000 থেকে 60,000 মানুষ কোভিড ভ্যাকসিনের কারণে মারা গেছে। ভ্যাকসিন ক্যাম্পেইনের পর জার্মানি সহ অনেক দেশে জন্মহার কমে গেছে এবং মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই দাবি সাধারণ কোনো মানুষের নয়। জার্মানির পার্লামেন্টারি ইনভেস্টিগেশন কমিটির একটি শুনানিতে ফাইজার ইউরোপের প্রাক্তন চিফ টক্সিকোলজিস্ট বিষ তত্ত্ববিদ ডক্টর স্টার্জ একথা স্বীকার করেন। ফাইজার ইউরোপের প্রাক্তন চিফ টক্সিকোলজিস্ট ডক্টর স্টার্জের এই জবানবন্দিটি ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে কিছু ভয়াবহ সত্য সামনে এনেছে। জার্মানি সহ অনেক দেশে টিকাদান কর্মসূচির পর জন্মহার কমে গেছে এবং মৃত্যুহার বেড়ে গেছে। ফাইজারের নিজস্ব রিপোর্টেই দেখা গেছে এই ভ্যাকসিন দেওয়ার মাত্র 2 মাসের মধ্যে 1200-এর বেশি মৃত্যুর ঘটনা ডকুমেন্টেড হয়েছে। জার্মানিতে সরকারিভাবে প্রায় 2133টি মৃত্যুর রিপোর্ট থাকলেও ডক্টর স্টার্জ বলছেন প্রকৃত সংখ্যাটি 60,000 ছাড়িয়ে যেতে পারে, কারণ বেশিরভাগ মৃত্যুর তথ্য ঠিকমতো ডকুমেন্টেড করা হয়নি। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে যে উপাদান ব্যবহার করা হয়েছিল সাধারণ মানুষকে দেওয়ার সময় তা পরিবর্তন করা হয়। উৎপাদনের খরচ কমাতে কোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে ভ্যাকসিন তৈরি করা হয়, যার ফলে ব্যাকটেরিয়াল ডিএনএ দ্বারা এটি দূষিত হওয়ার সম্ভাবনা থাকে। এটি মানুষের শরীরে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ফাইজারের তথ্যে এই ভ্যাকসিনের উপকারিতা ও ঝুঁকির অনুপাত বেনিফিট রিস্ক রেশিও পজিটিভ হওয়ার কোনো প্রমাণ নেই। রবার্ট রকফেলারের মতে কোভিড প্রতিরোধ করতে গিয়ে উল্টো এটার ভ্যাকসিনই অন্তত 25টি ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সহজ কথায়, যথাযথ রুলস মানলে এই ভ্যাকসিন কখনোই অনুমোদনযোগ্য ছিল না। আর এভাবেই এই অপবিজ্ঞানের নামে জনতাকে ইতিহাসের এক ভয়াবহ পরিণতির মুখে ঠেলে দেওয়া হয়েছে। ফাইজারের প্রাক্তন বিষতত্ত্ববিদ এর এই জবানবন্দিটা এরকম: ডক্টর স্টার্জ, আপনি ফাইজারের ইউরোপীয় অঞ্চলের প্রধান বিষতত্ত্ববিদ বা চিফ টক্সিকোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই তো? উনি জবাবে বলছেন, হ্যাঁ, সেখানে আমি মেডিকেল ডিভাইসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণীদের উপর করা সমস্ত পরীক্ষার দায়িত্বে ছিলাম। তারপর তাকে আবার বলা হয়, আমি আপনাকে ফাইজারের ভ্যাকসিন অনুমোদনের প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। আপনি কি এই ভ্যাকসিনের নথিপত্রগুলো গভীরভাবে পর্যালোচনা করেছেন? স্টার্জ জবাবে বলছেন, হ্যাঁ, আমি প্রতিটি নথিপত্র অত্যন্ত নিবিড়ভাবে পরীক্ষা করেছি। উনি আবার প্রশ্ন করছেন, আমার প্রশ্ন হলো, অনুমোদনের আগে এই ভ্যাকসিনটি শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে কিনা, কার্সিনোজেনিসিটি, তা কি পরীক্ষা করা হয়েছিল? স্টার্জ বলছেন, না, সময়ের অভাবে ক্যান্সারের ঝুঁকি নিয়ে কোনো তদন্তই করা হয়নি। এটি অত্যন্ত উদ্বেগের বিষয় যে কোনো বিকল্প ব্যবস্থার খোঁজ না করেই তড়িঘড়ি করে এটি বাজারে আনা হয়েছিল। তাকে আবার প্রশ্ন করা হয়, আমরা দেখেছি জার্মানি সহ অনেক দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর জন্মহার নাটকীয়ভাবে কমে গেছে, এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি? জবাবে স্টার্জ বলছেন, আপনি মূলত প্রজনন সংক্রান্ত গবেষণার কথা বলছেন। ফাইজারের এই ভ্যাকসিনের ক্ষেত্রে ইঁদুরের উপর একটি ত্রুটিপূর্ণ পরীক্ষা চালানো হয়েছিল, ফলে গর্ভাবস্থায় বা শিশুর পরবর্তী বিকাশে এই ভ্যাকসিনের প্রভাব কি হতে পারে সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া অসম্ভব ছিল। আমরা অতীত থেকে কিছুই শিখিনি। এমনকি খোদ RKI তাদের আভ্যন্তরীণ নথিতে নোট করে রেখেছিল যে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতির বিষয়টি কেবল এটি বাজারে আসার পরেই পরীক্ষা করা উচিত। ডক্টর স্টার্জকে আবার প্রশ্ন করা হয়, এর ফলাফল কি হয়েছিল? তিনি উত্তরে জানান, ফাইজারের নিজস্ব নজরদারি রিপোর্টে দেখা গেছে অনুমোদনের মাত্র 2 মাসের মধ্যেই 1200-টিরও বেশি মৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে। নিয়ম অনুযায়ী তখনই এই ভ্যাকসিন বাজার থেকে তুলে নেওয়া উচিত ছিল। জার্মানিতে এখন পর্যন্ত 2133টি মৃত্যুর রিপোর্ট পাওয়া গেছে, কিন্তু প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। আমেরিকায় মনে করা হয় যে নথিবদ্ধ রিপোর্টের চেয়ে প্রকৃত সংখ্যা 30 গুণ বেশি হতে পারে। সেই হিসাবে কেবল জার্মানিতেই এই ভ্যাকসিনের কারণে প্রায় 60,000 মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। তাকে আবার প্রশ্ন করা হয়, সরকার ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো গোপন করেছে। নিয়ম মেনে পরীক্ষা করা হলে কি এই মৃত্যুগুলো ঠেকানো সম্ভব হতো? ডক্টর স্টার্জ জবাব দিল, অবশ্যই, কারণ নিয়ম মেনে চললে এই ভ্যাকসিনটি অনুমোদনের যোগ্যই ছিল।
আবার তাকে প্রশ্ন করা হয়, এখন অনেক মানুষ ভ্যাকসিনের ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে লড়ছে, কিন্তু আদালত বলছে এর উপকারের চেয়ে ঝুঁকির পরিমাণ কম। আপনি কি একমত? জবাবে স্টার্জ বলছেন, একদমই না। ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের সময় এটি গুরুতর রোগ বা মৃত্যু প্রতিরোধ করতে পারে কিনা তা নিয়ে কোনো তদন্তই হয়নি। ফাইজারের নথিপত্র অনুযায়ী এর বেনিফিট রিস্ক রেশিও বা উপকারের পাল্লা মোটেও ভারী নয়। কেবল বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ রবার্ট রকফেলারের মতে এই ভ্যাকসিন একটি কোভিড সংক্রমণ ঠেকাতে গিয়ে 25টি গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে। আবার প্রশ্ন করা হয়, টিকা দেওয়ার পর কি মৃত্যুহার বেড়েছে? জবাবে স্টার্জ বলেন, হ্যাঁ, 2020 সালের তুলনায় 21 এবং 22 সালে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদি ভ্যাকসিনের উপকার থাকতো তবে 21 সালে টিকা দেওয়ার পর মৃত্যুহার কমার কথা ছিল। তাকে আবার প্রশ্ন করা হয়, আরেকটি জরুরি প্রশ্ন, সাধারণ মানুষ কি সেই উপাদানটিই পেয়েছে যা ট্রায়ালের সময় পরীক্ষা করা হয়েছিল? জবাবে স্টার্জ জানান, না, ট্রায়ালের সময় অত্যন্ত বিশুদ্ধ একটি উপাদান ব্যবহার করা হয়েছিল যা ব্যাপক উৎপাদনের জন্য অনেক ব্যয়বহুল ছিল। পরবর্তীতে সাধারণ মানুষের উপর প্রয়োগ করা ভ্যাকসিনে কোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছিল। এর ফলে ব্যাকটেরিয়াল ডিএনএ দ্বারা এটি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ার সম্ভাবনা থাকে, যা মানুষের শরীরে ক্যান্সারের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। এ ব্যাপারে আপনার মতামত কি? কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।